আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি লুকোচুরির উদ্দুর তুমি, পর্ব 22-এর প্রথম অংশ। লিখনিতে অহনা রহমান। নাফির কথার প্রতিধ্বনি কানে পৌঁছাতে রাজার রুহি যেন পায়ের তলার মাটি সরে গেল। দুজনের মুখ পানে বেসে উঠল অবিশ্বাস আর বিস্ময়ের ছাপ। রুহি দুপা সরে গেল পেছনে, চোখ মুখ মুহূর্তে বিবর্ণ আকার ধারণ করলো। বড় বড় চোখ করে তাকালো হিয়ার দিকে। চোখ দুটো এত বড় করেছে মনে হচ্ছে এখনই কোটার ছেড়ে বেরিয়ে আসবে। রাজার অবস্থা আরও খারাপ। ও একবার উপরে নাফির দিকে তাকালো, আরেকবার রুহির সামনে থাকা হিয়ার দিকে। রাজ টের পেল তার বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখ মুখে ওর কৌতূহল। নাফি উপর থেকে পর্যবেক্ষণ করছে ওদের হাবভাব। মনে মনে খুব হাসছে সে, কেননা ওদের মুখে যা দেখার মতো ছিল হয়েছে না। নাফি বিরক্ত লাগছে হিয়াকে দেখে। হিয়া মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছে? ওর তো দেখার কথা, কিন্তু না, ও মাথা উঁচু করে আছে, নিচু করে আছে যেন অন্যায় ও নিজে করেছে। কিছুক্ষণ সময় কাটলো এভাবেই। নীরবতা ভাঙল রুহির গলার স্বরে। আমি যেটা শুনেছি তুমিও কি তাই শুনছো? রাজের উদ্দেশ্যে প্রশ্ন করলে রুহির নজর হিয়ার দিকে। তার বিশ্বাস হচ্ছে না কিছুই। এটা তাদের কল্পনার অতীত ছিল। কিভাবে কি হলো কিছুই তা বুঝতে পারছে না রুহি। তারা গেছে সবে 4 দিন। এই 4 দিনে হিয়ার বিয়ে হয়ে গেল, তাও আবার তার এই ভাসুরের সাথে? না না, এসব অসম্ভব। হিয়ার বিয়ে হলে নাফির সঙ্গে হওয়ার কিছুতেই সম্ভব না। হিয়া এটা কিছুতেই করতে পারে না, কিছুতেই না। রুহি প্রশ্নের জবাব দেওয়ার মতো অবস্থায় রাজ নেই। সেও অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে হিয়ার দিকে। রাজের নীরবতাই বলে দেয় রুহির প্রশ্নের জবাব। তার মানে তারা সত্যি শুনছে। রুহি ক্ষিপ্ত হয়ে এগিয়ে যায় হিয়ার দিকে। আজ ওকে সে কিছুতেই ছাড়বে না। এই যে রুদ্দুরি, উপরে আসো তো। রুহি এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু নাফির কথাতে ও আবারও থমকে গেল। নাফির কথাটা এই মুহূর্তে আগুনে ঘি ঢালার মতোই মনে হলো। রুহি রাগে সাপের মতো ফুসফুস করতে লাগলো। পারে না তো সে হিয়াকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলে, কিন্তু সে পারছে না, কেননা এখানে নাফি আছে। রুহি সেই প্রথম দিন থেকে নাফি নামক মানুষটা থেকে দুহাত দূরে থাকে। এমনিতে তো সম্পর্কে ভাসুর, রাগে ওর পাগল পাগল লাগছে। এখানে থাকলে কোনো না কোনো অঘটন ঘটে যাবে। রুহি আর দাঁড়ালো না। হিয়ার দিকে একবার ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে চলে গেল নিজের রুমে। ওদিকে রাজ ঠায় দাঁড়িয়ে আছে। হিয়া তার বড় ভাইয়ের বউ, এই কথাটা সে মোটেই মানতে পারছে না। তার নিষ্পাপ দৃষ্টি হিয়াতে আটকে। রাজ এই মুহূর্তে অনুভব করলো তার অন্তরে তীব্র ব্যথাটা। এ ব্যথা কিসের রাজ তা জানে না, শুধু জানে হিয়া তার ভাইয়ের বউ কিছুতেই হতে পারে না। এটা রাজ মেনে নিতে পারবে না কিছুতেই। হিয়া একবারে চোখ তুলে তাকালো, দৃষ্টি দিল রাজের চোখের দিকে। তার চোখের সামনে ভেসে উঠল 3 বছরের কিছু সুন্দর মুহূর্ত। কিন্তু এসব হিয়ার জন্য এখন পাপের। সে স্বামী থাকলেও পরপুরুষের কথা কিছুতেই ভাবতে চায় না। সে চোখ নামিয়ে নিল। ঠিক তখনই নাফি দ্বিতীয়বার বলে উঠল, কি হলো রুদ্দুরি? রাজ কিন্তু এখনো তোমার ধুলাবাই নেই, তোমার ছোট দেবর। হ্যাঁ। এরপর রাজকে উদ্দেশ্য করে বলল, অনেক দূর থেকে এসেছি, যা ফ্রেশ হয়ে নে, তোর ভাবি এখন কাজ আছে। নাফির কথাতে রাজের ভেতরে তেমন একটা পরিবর্তন দেখা গেল না। ও হিয়ার থেকে চোখ সরালোই না। কিন্তু হিয়া আর দাঁড়ালো না। সে সিঁড়ি বেয়ে সোজা চলে গেল দোতলার নাফির কাছে। হিয়া নাফির কাছে পৌঁছাতে নাফি হিয়ার হাত ধরল। দুজনকে সুন্দরভাবে চলে গেল রাজের সামনে থেকে। রাজের কানে বারংবার বাজতে লাগলো নাফির বলা কথা, ভাবি ভাবি ভাবি। রাজ বুঝতে পারছে না এত খারাপ কেন লাগছে। অন্তরটা জ্বলে পড়ে যাচ্ছে তার। কিন্তু কেন? হিয়া তার ভাইয়ের বউ হয়েছে তাই, নাকি হিয়ার বিয়ে হয়ে গেছে তাই? এটা পর্ব 22-এর দ্বিতীয় পার্ট। বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে সামান্য সাজুগুজু করছিল হিয়া। হঠাৎ নাফি তার পেছনে এসে দাঁড়ালো। আলতো হাতে ছুঁয়ে দিল হিয়ার ঘাড়ের কাছটা। হঠাৎ এহেন স্পর্শে কেঁপে উঠল হিয়া। শিউরে উঠল তার সমস্ত শরীর। অচানা উত্তেজনায় কাঁপতে লাগলো তনুমন। সামনে আয়নাতে দেখতে পেল নাফি তারই লাজুক মুখের দিকে তাকিয়ে আছে। এটা দেখে যেন হিয়া লজ্জা শতগুণে বেড়ে গেল। রমণী মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেলল দ্রুত। দুহাতে খামচে দিল পরনের গোলাপি শাড়িটা। হিয়ার শরীরটা থরথর করে কাঁপছে, যেন কোনোভাবে সময় পার যাবে ধপাস করে, যে কোনো সময় পড়ে যাবে ধপাস করে।
নাফি আয়নাতে স্পষ্ট দেখতে পারছে হিয়ার ভাবমূর্তি, হিয়ার লজ্জা, হিয়ার ভয়। নাফি হিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললে, এখনো যদি কাঁপাকাঁপি শুরু হয়, তারপর কি করবে তুমি? না, বুঝেছি, এ জীবনে আর বউর ভালোবাসা পাওয়া হবে না আমার। এটুকু কথা বলায় নাফি ঠোঁট বরাবর ছুঁয়ে যায় হিয়ার কান। উষ্ণ শিহরণে হিয়া হাঁসফাঁস করতে লাগলো। এটা কেমন অনুভূতি? হিয়া জানে না। মেয়েটির সমস্ত শরীর হালকা হয়ে এলো, আর দাঁড়িয়ে থাকা সম্ভব না। ঠিক তখনই নাফি হিয়ার পিঠ ছুঁয়ে দিল, ব্লাউজের ফিতাটা টেনে দিল খুব যতনে। মূলত ব্লাউজের ফিতা বাঁধার জন্যই এহেন কাহিনী। ফিতা বাঁধা হয়ে গেলে নাফি সরে গেল হিয়ার কাছ থেকে। সাদা ট্রাউজার ও কালো টি শার্ট পরা সে। নাফি হিয়ার কাছ থেকে সরে গিয়ে নির্দিষ্ট দূরত্বে পাশে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো সে। হিয়া সব কিছুই এখনো উলটপালট ছন্ন ছাড়া। মন তো আরও আগে। এজন্য নাফির উদ্দেশ্যে খুব একটা সফল হলো না। তাই নাফি আবারও সে একই অবস্থায় ফিরে এলো, হঠাৎ হিয়ার পেছনে। তবে সে এবার আর হিয়াকে স্পর্শ করলো না, শুধু গিয়ে দাঁড়ালো। হিয়া ততক্ষণে নিজের অনেকটাই স্বাভাবিক করে নিয়েছে, তবে সে মাথা তোলেনি এখনও। ঠিক তখনই নাফি বলে উঠল, প্রিয় জীবনসঙ্গিনী, তুমি শুধু কারো ভালোবাসার সাঙ্গায়িত নও, তুমি নিজেই একটি সম্পূর্ণ বিশ্ব, নিজের আলোয় উজ্জ্বল। তোমার যে ক্ষমতা আছে সে ক্ষমতা কারোর করার সে অনেক মানুষের মধ্যেই থাকে না। তুমি যে জটিলতা মেনে নিলে, শান্তিতে থাকলে শিখলে, এটা তোমার অসাধারণ মনের শক্তি। তুমি দুর্বল নও, তুমি ভীষণ শক্তিশালী হিয়া। আমি যখন তোমাকে বেছে নিয়েছি, তখন আমি শুধু তোমার সেই দিনগুলোকে দেখিনি, দেখেছি একটি সাহসী নারীকে, যে আঘাত পেয়েও মানুষকে ঘৃণা করতে শেখেনি। দেখেছি একটি হৃদয়কে, যে আবার বিশ্বাস করতে পারে। সেই হৃদয়টিকে আমি ভালোবাসি হিয়া, ভীষণ রকমের ভালোবাসি। নাফির বলা কথাগুলো অর্থ হিয়ার সাথে সাথেই ধরতে পারল না, কেননা সে তো নাফিকে আর অতীত বিষয়ে কিছুই জানায়নি, জানতে পারেনি, অবাক জানাতে পারেনি আর কি। না হলে নাফি এগুলো কেন বলছে? নাফি কি কোনোভাবে জানার কথা নয় হিয়ার অতীত? তাহলে এসব অর্থ কি? হিয়া চট করে তাকালো সামনে আয়নার দিকে। নাফিও তাকিয়ে আছে। তারা দুজনেই চোখে চোখ মিলল। হিয়া এবার লজ্জায় আড়ষ্ট সব কাটিয়ে চেয়ে রইল ওই চোখে, যে চোখে স্পষ্ট দেখা যাচ্ছে তার প্রতি অগাধ ভালোবাসা। কিন্তু হিয়া তখনই সন্দিহান। এখনো বেশি বেলা হয়নি, ওর একটু আগে এসেছে রুমে। এসে হিয়া ফ্রেশ হয়ে নতুন শাড়ি পরে তৈরি হচ্ছিল, আর নাফি আবারও শুয়েছিল। কিন্তু শাড়ি পরে চুলটা বাঁধার সময় হঠাৎ এসে উদয় হয় নাফি। তারপর থেকে তো এসব। হিয়া বিচলিত হয়ে গেছে। নাফি বুঝতে পারছে তার কথার অর্থ হিয়া বোঝেনি। এজন্য নাফি ফের বলল, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই প্রিয়তমা, তোমার এত চিন্তার কিছু নেই। তুমি আমার স্ত্রী, এটাই বড় সত্য এখন। তাছাড়া আর সব ভুলে যেও। হিয়াকে আর কিছু বলতে না দিয়ে নাফি একটা চেয়ার টেনে আনলো। আস্তে ধীরে নাফি চেয়ারে বসিয়ে দিল হিয়াকে। নিচে হাঁটু গেড়ে বসলো হিয়ার সামনে। ড্রেসিং টেবিলের উপর থেকে কালো রাতের দেওয়া সেই সোনার নূপুর জোড়া হাতে নিল। হিয়াকে অবাক করে দিয়ে নাফি নিজের হাতে নূপুর জোড়া পরিয়ে দিল হিয়াকে। হিয়া তো হতবাক। ও হ্যাঁ করে হাঁ করে নাফির কার্যক্রম দেখে যাচ্ছে। একটা কিছুই তার বোধগম্য হচ্ছে না। সব কিছু কেমন যেন অদ্ভুতভাবে ঘটে যাচ্ছে তার সাথে। আর যা ঘটেছে তা হিয়া থামতেও পারছে না, কিছু বলতেও পারছে না, শুধু মেনে নিতে হচ্ছে। হিয়া স্বভাবতই লক্ষ্মী মেয়ে, মায়ের আদরে মেয়ে হলেও সবসময় মাকে সংসারের কাজে সাহায্য করেছে। এটা বলা যায় হিয়ার অভ্যাস। স্কুল কলেজে পড়াকালীন সময়ে ছুটির দিনে ঘুমাতো সে, বাদবাকি সময় ভোরে উঠত আর মায়ের কাজে সাহায্য করত। এজন্য কাজে সাহায্য করার অভিজ্ঞতা তার বেশ। আর সে অভিজ্ঞতা পরীক্ষা দিল আজ। রুম থেকে বের হয়ে দেখলো নাসিমার রান্নাঘরে থালাবাটি পরিষ্কার করছে। গৃহকর্মী রাবেয়া অসুস্থ থাকায় আসবে না, তাই নাসিমা একাই সব কিছু করছেন। ইয়া ভাবলো বাড়িতে কোনো মেহমান নেই, তাই ওনার কাজে হেল্প করাই যায়। নাসিমার সাথে তার আগে থেকে সম্পর্ক ভালো হয়, ভালোই মিলবে দুজনে। তবুও কোথাও না কোথাও হিয়ার একটা জড়তা কাজ করে। তার কারণ সম্পর্কের পরিবর্তন। হিয়া গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে নাসিমার কাছে, নিঃশব্দে গিয়ে দাঁড়ালো নাসিমার পাশে।
নতজানু হয়ে বলল, আম্মু আমি হেল্প করি। প্রথম দফাতে নাসিমা চমকে গেলেন হিয়াকে দেখে। নতুন বউ এখনও উঠছে কেন? তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, এই না না, তুমি এখানে এসো না। এসেছে কেন মা? যাও রুমে যাও। হিয়া বলল, আমি পারবো আম্মু, আপনি বলুন কি করতে হবে। নাসিমা মৃদু হেসে বললেন, পাগলি মেয়ে, এখন রুমে যাও। কিছু করতে হবে না তোমার। এই সংসার তোমার, কিছুদিন পর এমনিতেই তোমাকে সামলাতে হবে সব। আমি আর কতদিনই বা বাঁচবো বলো? তখন না হয় কাজ করো, এখন যাও। হিয়া আর কি বলবে? সে কোনো কাজ না করলেও সেখান থেকে প্রস্থান করলো না, সেখানে দাঁড়িয়ে রইল ঠাই। নাসিমা আরও কয়েকবার বললেন হিয়াকে যেতে, কিন্তু হিয়া গেল না। সময় গড়ালো এভাবে। হিয়া অল্প স্বল্প কিছু করলো নাসিমার সাথে। সকাল তখন 8টা। নাসিমা সকল রান্না বান্না করে দিয়েছে আর হিয়া সব কিছু টেবিলে নিল। নাফি এসে বসলো টেবিলে, তুবাও এসে বসলো। নাসিমা তখন হিয়াকে তাড়া দিল নাফির পাশে গিয়ে বসতে। হিয়া গিয়ে বসলো নাফির পাশে। ঠিক তখনই এলো জোটক রাজজোটক রাজু রুহি। নাসিমা ওদেরকে হঠাৎ দেখে থতমত খেয়ে গেলেন। বিস্ময়ের সাথে বললেন, কিরে তোরা কখন এলি? আমি তো কিছুই জানি না। রুহিকে বললেন, বৌমা কখন এলে? আমাকে তো জানালেও না। রুহি গম্ভীর কণ্ঠে বলল, আপনি তো আমাদের থেকে কত কিছু লুকিয়েছেন আম্মু। ইভেন শুধু আপনি না, সকলেই আমাদের ঠকিয়েছেন। রাজ সহমত প্রকাশ করে বলল, জানি না আমি কার কেমন ভাই, কার কেমন সন্তান। এত কিছু হয়ে গেল অথচ আমরা জানতেই পারলাম না। নাফি ওদের কথা পাত্তা না দিয়ে হিয়ার প্লেটে খাবার তুলে দিল। নিজেও খাবার তুলে নিল। খেতে শুরু করলো নাফি। নাসিমা বেগম উত্তর খুঁজতে লাগলেন, কি বলবেন রাজকে? তিনি এখন বুঝতে পারছেন নাফির কথা এমন সে একটা সিদ্ধান্ত না তার মোটেও উচিত হয়নি। শুধু সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের কাছ থেকে এত বড় কথা লুকোনো একদম উচিত হয়নি। রাজ ও রুহি অভিমান করা একদম স্বাভাবিক। ঠিক তখনই তুবা বলল, আরে রুহি আপা, কখন এলে? রাগ করো না, তোমাদের জানানো হয়নি সারপ্রাইজ দেওয়ার জন্য। সবাই ভেবেছে তোমাদেরকে চমকে দেবে, বুঝেছ? রাগ করো না। তুমি খুশি হওনি? রুহি রাগে চোখে তাকালো তুবার দিকে। তুবা বুঝলো না রুহির রাগের কারণ। সে ঠোঁট ভেঙে খাওয়ায় মনোযোগ দিল। নাসিমা ওদেরকে বললেন, আয় খেতে বস বাবা, তোকে সব বলছি আমি। রুহি বা রাজ কেউই গ্রাহ্য করলো না নাসিমার কথা। নিজেরা এসে বসলো টেবিলে। রাজ বসলো হিয়ার মুখোমুখি। ও বরাবর তাকাতে থাকলো হিয়ার দিকে। আজও হিয়া অন্যরকম সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর মেয়েটা কই কখনো তো চোখ পড়েনি তার। ওদিকে রুহি খেয়াল করছে রাজের অস্থিরতা। রাগে গা পিত্তি জ্বলে উঠল তার। হিংসা জ্বলে পুড়ে যেতে লাগলো রুহি। নাফি খাওয়ার সময় বারবার এটা ওটা এগিয়ে দিচ্ছে হিয়ার দিকে। কখনো কখনো তো গালে তুলে খাইয়ে দিচ্ছে। ব্যাপারটা রাজরুহি কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতোই হয়ে গেল। ওরা দুজন না পারছে কিছু বলতে আর না পারছে সহ্য করতে। আর চোখে গিলে খেতে লাগলো দুজন নবদম্পতিকে। এটা পর্বতেশ। খাওয়া দাওয়া শেষ হিয়ার। সে টেবিল ছেড়ে উঠবে ঠিক এমন সময় রুহি বলল, হিয়া একটু আমার রুমে আসিস তো, ইম্পর্ট্যান্ট কথা আছে তোর সাথে। হিয়া দাঁড়িয়ে গেল রিহুর কথা শুনে। ঘুরে কিছু একটা বলবে তার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা নাফি বলে উঠল, রুহি তোমাকে তো সকালেই বললাম, হিয়া কিন্তু এখন শুধু তোমার বোন নেই, ও আমার স্ত্রী, অর্থাৎ তোমার বড় যা। এই বিষয়টা মাথায় রেখে কথা বলবে ওর সাথে। আর নাম ধরে তো কখনোই না। নাসিমা তখন ছিলেন না সেখানে। নাভের কথা শুনে রুহি বেশ অপমানিত বোধ করলো। অপমান হলো রাজু। ও তো এখনো মানতেই পারছে না এসব কিছু। ও টেবিলের নিচে থেকে রুহি এক হাত চেপে ধরলো। শান্ত হতে বলল ওকে। রুহি দাঁতে দাঁত পিষে বলল, আম সরি। এরপর হিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি একটু আমার রুমে আসবেন? হিয়া মাথা নাড়ালো। মুখ দিয়ে কিছু বলার পূর্বে নার্ভি আবারও বলে উঠল, যেহেতু হিয়া বড় সম্পর্ক তাই ওকে অর্ডার করা ভালো দেখায় না রুহি। তোমার প্রয়োজন হলে রুমে গিয়ে কথা বলে আসবে। রুহি রাগের তোপে হাত মুঠো করে ফেললো। রাজ রাগি রাগি দৃষ্টিতে তাকালো নাফির দিকে। নাফিও ভাইয়ের দিকে তাকালো। ঠোঁটে বাঁকা হাসি তার। কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার তৃপ্তি মুখে। তা সহ্য হলো না রাজের। খুব করে চাইলো সামনে সব কিছু লণ্ডভণ্ড করে দিতে, কিন্তু ও তো সিনক্রিয়েট চায় না। তাছাড়া তুবাও আছে এখানে। কারোর সামনে সে নিজের ইমেজ নষ্ট করতে চায় না। তাই সব কিছু সহ্য করে গেল চুপচাপ।
রুহিও নিজের খুব কষ্ট করে শান্তও রাখলো। বারণ, যা যত খুশি। রুহি খুব সহজেই ছাড়লো না হিয়াকে। এরপর এমন কিছু করবে না তাতে ওই দুজনকে খুঁজে পাওয়া যাবে না। হিয়া মনে মনে খুশি হলো খুব। তার প্রতি নাফির এতটা সিরিয়াস, বা হিয়া আর দাঁড়াতে চাইলো না সেখানে, দ্রুত সরে পড়তে চাইলো। ঠিক তখনই শুনতে পেল রুহির থমথমে গলার স্বর। ভাবি, সরি, আমি আপনার সঙ্গে দেখা করব। কখন ফ্রি হবেন আমাকে একটু বলবেন প্লিজ। নাফির ফের কিছু বলতে উদ্ধত হলো, কিন্তু রাজু রুহি থমথমে মুখের দিকে তাকিয়ে আর কিছুই বলল না। রাজের দিকে তাকিয়ে ঠোঁটে বাঁকিয়ে হাসলো একবার, ঘুরে আবারও সিঁড়ি বেয়ে উঠতে লাগলো উপরে। নিচের দিকে না তাকিয়ে বলল, তাড়াতাড়ি উপরে এসো রুদ্দুরি। ইয়া যেন এরই অপেক্ষায় ছিল। নাফির ডাক শুনতে সে আর অপেক্ষা করলো না, দ্রুত প্রস্থান করলো। এখানে হাওয়া গরম আছে, যে কোনো সময় এখানে বিস্ফোরণ করতে পারে। রুমের মধ্যে পায়চারি করছে রুহি। রাজ বসে আছে বিছানায়, মাথায় হাত দিয়ে বৃদ্ধস্থ অবস্থায়। আর রাগ করবে নাকি দুঃখ পাবে ঠিক বুঝতে পারছে না। তার আসলে কি করা উচিত, কেন হলো এমন কিছুই জানে না। ইয়াকে কষ্ট দিতে গিয়ে সে যে এই অশান্তির সাগরে ডুবে যাবে কে জানতো। সে কোনো ক্ষণেও বুঝতে পারেনি হিয়া এমন একটা কাজ করে বসবে। রাজ নিজেই তো হিয়াকে জ্বালাতে রুহিকে বিয়ে করছিল, যদি কাজের কাজ হয়নি একটু। রাজের মাথায় হাত দিয়ে ভাবছিল এসব কথা। তার সম্মতি ফিরল রুহির ঝাঁঝালো কণ্ঠে। তুমি কিছু করবে না রাজ, নাকি এক্স গার্লফ্রেন্ড ভাইয়ের কাছ থেকে দেখে মরে যাচ্ছ ব্যথায়। রাত জবাব দিল না। ও একবার শুধু তাকালো রুহির দিকে, আবারও মাথা নিচু করে রইল। ও নিজের অনুভূতিকে বুঝতে পারছে না, কেন অন্তরাটা এত পুড়ছে। সবে ফিরে সবে বিয়ে হলো একদিন, এখনই নাফির পাশে হিয়াকে দেখলে তার রাগ হচ্ছে, অথচ ওরা স্বামী স্ত্রী, ওরা তো একসঙ্গেই থাকবে। রুহির রাজের গলার চেপে ধরে উঠে দাঁড় করালো। আবারও আগের মতো খেকিয়ে বলল, কথা শুনতে পারছো না তুমি? তোমার ভাই আমাকে কিভাবে অপমান করলো দেখনি? তুমি কিছু করবে না? রাজের ধৈর্যের বাঁধ ভাঙে গেল। ও রুহিকে নিজের থেকে ছাড়িয়ে কষিয়ে একটা থাপ্পড় মারল। রুহি চোয়াল চেপে ধরে বলল, চুপ, চোপা না তোর। এই চোপার জন্য তুই কখন খুন হবি আমার হাতে? আমি বলছি কিছু করব না, আমাকে ভাবতে দে কিছু। নিজে তো বিদ্যের সাগর, বল কি করব বড় ভাইয়ের বউয়ের সাথে। রাজ ঝাড়ি মেরে সরিয়ে দিল রুহিকে। রুহি পুনরায় ক্ষিপ্ত হয়ে রাজের মুখোমুখি এসে দাঁড়ালো। বেয়াদবের মতো রাজের সাথে তুই তুকারি শুরু করলো। শোন, তুই ভুলে যাস না তোর বিরুদ্ধে অনেকগুলো কল রেকর্ড আছে আমার কাছে। তুই যে হিয়াকে রেপ করতে চেয়েছিস এটা যদি আমি বলে দিই সবাইকে, ভাবতে পারিস কি হবে? সো বি কেয়ারফুল। আমার সাথে মেপে কথা বলবি। আজ আর রুহি কথার প্রতিরোধ করতে পারে না। নিজের মনে ভীষণ অনুশোচনা হলো, কেন এই বস্তি মার্কা মেয়েকে সে বিয়ে করলো। রুহির উপর রাগও করে সে সজোরে দেয়ালে আঘাত করলো রাজ। এরপর গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। ওদিকে রাত যাওয়ার পর রুহির মনে কোনো অনুশোচনা দেখা গেল না। সে ব্যস্ত হিয়ার সঙ্গে কি করবে এটা ভাবছে। রাজ তো তারই হাতে। খাওয়ার টেবিলে যা হলো একদিন থেকেই ভালো একদিক থেকে ভালোই হয়েছে। রাজ অথর রুহি অন্তত নাফির সাথে হিয়ার সঙ্গে দুর্ব্যবহার করতে দুইবার ভাববে। দুর্ব্যবহার কি, নাম ধরে ডাকতেও ভাববে। হিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে, তার আর কি কাজ? নতুন বউ সে, বাড়িতে তেমন মেহমান নেই, রেগুলার যেমন থাকে সেরকম। হিয়া উদাস হয়ে আছে, মায়ের কথা মনে পড়ছে খুব। হিয়া ভাবলো কল করবে হেলেনার নাম্বারে, ঠিক তখনই নিজের পেছনে কারো উপস্থিতি টের পায়। কিছুক্ষণ মাথা বুঝতে পারলো এটা নাফি। হিয়া দ্রুত ঘুরে পেছনে তাকালো। নাফি তখন হিয়ার অনেকটাই কাছে এসেছে। হিয়া একদম মুখোমুখি দাঁড়িয়ে নাফি বলল, মন খারাপ ময়না? হিয়া নাফির সম্বোধনে লজ্জা পেল। এ পর্যায়ে না হলেও 50টা নিকনেম দিয়েছে তার, এক এক সময় এক একটা। যদিও এতে হিয়ার খারাপ লাগছে না, এটা রোমান্টিক ভাইব আছে। এহেম এহেম। হিয়া নতজানু হয়ে নাফির কথা শুনে নিল। উহু,
মন খারাপ নয় তাহলে আচ্ছা, ভার্সিটিতে পাল্টাবে তুমি? হঠাৎ নাফির এমন কথায় হক চুকিয়ে গেল হিয়া, তড়িৎ মাথা নাড়ালো। কেন? হঠাৎ এই কথা কেন? কেননা আমার কাছে তুমি সবচেয়ে আগে হিয়া। আমি তোমার ভার্সিটিতে সবসময় থাকবো না, তোমাকে সেভ করার জন্য। আর তুমি যে ভুলোমনা পাখি, তুমি নিজেকে কিভাবে সেভ করবে? হিয়া বারংবার লজ্জা পাচ্ছে নাফির সামনে, কিছুতেই এ লজ্জা কাটিয়ে উঠতে পারছে না। আর একটু সময় লাগবে তার। সে কোনো মতে বলল, সমস্যা নেই, আমি পারবো। নাফি আরেকটু কাছে এলো হিয়ার। হিয়া নত কপালে নিজেদের কপাল ঠেকালো। আদরের স্বরে বলল, সমস্যা তো আছেই পাখি। তুমি ওখানে গেলে যে আমি টেনশনে থাকবো ভীষণ, নিজের কাছে কাজে মনোযোগ দিতে পারবো না। তুমি কি চাও এসব? হিয়া জবাব দিতে পারলো না, আরও সে কাঁপতে লাগলো। হিয়া কাঁপন বুঝতে পেরে নাফি সরে গেল। হিয়া পাশে দাঁড়ালো বেলকনিতে, রেলিংয়ে হেলান দিয়ে বলল, আমি কাছে এলে এত কাঁপো কেন? হ্যাঁ, অথচ আমি আসলে কাজ কিছুই করিনি এখনো। ইয়া কান ঝাঁ করে উঠল লজ্জায়, গরম ধোঁয়াও বেরোতে হলো। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে লাজে। রমণী এদিক সেদিক তাকালো নিজেকে ঠিক করার জন্য। আচ্ছা, বাধ্য হও। মায়ের কথা মনে পড়েছে, দেখা করতে যাবে? নাফি প্রসঙ্গ পাল্টাচ্ছে দেখি হিয়া স্বস্তির শ্বাস ফেলল। কিভাবে দেখা করবো আম্মুর সাথে? দুদিন পরে না বাড়িতে যেতে হবে। সে তুমি আমার উপর ছেড়ে দাও, গেলে রেডি হও। হিয়া মনে মনে খুশি হলো, মায়ের সাথে দেখা করতে পারবে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। হিয়া খুশি খুশি মনে রুমের ভেতর গেল। এখন তো রেডি হতে হবে, আর দেরি করলে চলে?